নমস্কার প্রিয় বন্ধু বান্ধবরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরো একটি নতুন ভূতের গল্প নিয়ে এসেছি শতাব্দীর সেরা ভূতের গল্পের বইয়ের থেকে। এই গল্পটির নাম হলো অকৃতজ্ঞ, অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা। তাহলে শুরু করি। ছোট পাড়াগাঁয়ের শহর, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর। ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই, একটা গরু গাড়িও চলছে না। সবে সন্ধে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে, এমনি অন্ধকার। চলেছে একটানা ধারাবাহিক বৃষ্টি। শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গগানির মতো, তাতে শরীরে ঘুম না এনে নিয়ে আসে একটা ক্লান্তিকর বিভীষিকা। বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও একটুকু শব্দ নেই, না বইছে জলহাওয়া, না ডাকছে একটা ঝিঝি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধহয় অন্ধকারকে এমন ভয়ঙ্কর লাগতো না। একটা বাজ ডাকলে যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পাওয়া যেত। সবকিছুকে এমন একা, এমন দূর মনে হচ্ছে। মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা। কিন্তু হলে কি হবে, মনে তার সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো। তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। উড়ো খবর এসেছে কেশবের বাড়িতে শিগগিরই ডাকাতের পদধূলি পড়বে। কেশব দিনে রাতে তটস্থ, যেন শুয়ে আছে সে কাটার বিছানায়। লাঠি, সোঁটা, হাতিয়ার, বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে, কিন্তু মনে তার তবু স্বস্তি নেই। চোখে একটু ঘুম ঝরিয়ে এলে মনে হয় গায়ে তার কে সুড়সুড়ি দিচ্ছে। চোখ খাড়া রেখে জেগে থাকলে মনে হয় পেছনের দেয়ালে কার যেন এই ছায়া পড়ল। তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন তারা এলো, এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি। বৃষ্টির আর বিরাম নেই। জলে কাদায় রাত উঠেছে ঘোলা হয়ে। কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে। বলল, এবার শুয়ে পড়ো। ডাকাতদের তো আর খেয়ে কাজ নেই, এই ঝড় জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরুবে। কেশব বলল, হ্যাঁ, এইবার শুয়ে পড়তেই হবে বৈকি। কিন্তু বাইরে কে দরজাটায় ধাক্কা দিচ্ছে না? কেশবের স্ত্রী খেকিয়ে উঠল, দরজায় তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। না না, শোনো কান পেতে, কে ডাকছে না আমাকে? ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না। কেশব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো, ভীত অসহিষ্ণু গলায় বলল, আওয়াজটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। আশ্চর্য, তুমি শুনতে পাচ্ছ না? স্ত্রী ধারালো গলায় তাকে ধমকে উঠল, কি বুদ্ধি তোমার! ডাকাতরা তোমাকে দরজা খুলে দেবার জন্য সকাতরে অমন সাধবে কিনা? তারা হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না? হাওয়া, ওটা হাওয়ার শব্দ। না না, স্পষ্ট মানুষের গলা। লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে ধরল। বললে, কে? কোনো সাড়া নেই। স্ত্রী হেসে উঠল, ডাকাতরা তাদের নামধাম তোমাকে বলবে কি না? কি বুদ্ধি! কেশব আবার হাঁক দিলে, কে? দরজার ওপার থেকে ভিজে মসৃণ গলায় কে বলল, আমি। ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে এলো। লণ্ঠনের আলো যেন গেল কমে। দেওয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে এলো সরে, দাঁড়ালো ঘন হয়ে। প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বলল, কে? তুমি কে? আমি মনীন্দ্র। মনীন্দ্র? কোন মনীন্দ্র? কেশবের গলা চিরে আওয়াজ বেরুল। ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল, মনীন্দ্র, মণি, আপনার ভাইপো, ব্যান্ডেলে যে কাজ করত, যাকে আপনি ছেলেবেলার থেকে মানুষ করেছেন। দরজাটা খুলুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কে মণি, কতদিন পরে? উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল, স্ত্রী তাকে বাধা দিল। গলা নামিয়ে বলল, কে না কে মনির নাম ভারিয়ে এসেছে। খবরদার, দরজা খুলো না বলছি, নইলে ৩-৪ বছর যে এদিকে মারায়নি সে বলা কওয়াও নেই, হঠাৎ এসে দরজায় ঘা মারবে, তা আবার এই দুর্যোগের রাতে। কি বুদ্ধি তোমার! পাশের জানালাটার ছিটকিনি লাগানো ছিল না। মণি হঠাৎ ভিতর দিয়ে তার একখানি হাত বাড়িয়ে দিল, রোগা লিকলিকে সরু একখানি হাত। বললে,
আলোটা নিয়ে আসুন, দেখুন সেই যে ছেলেবেলায় কজির কাছটায় কেটে গিয়েছিল সেই দাগ স্পষ্ট অটুট আছে। খুলে দিন দরজা, জলে আর কতক্ষণ দাঁড়াবো বলুন। আর সন্দেহ নেই, কেশব এক হাতে দরজা খুললে আরেক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে। বিস্ময়ে বন্দুকটা হাত থেকে খসে পড়ে। আর কি, সত্যি সত্যি সামনে মণি দাঁড়িয়ে। মণি হাসি মুখে বললে, আমাকে সম্বর্ধনা করবার এই অদ্ভুত আয়োজন দেখছি যে। লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বললে, কিছু মনে করিস না, এদিকে আজকাল বড় ডাকাত পড়েছে, তার সব সময় এমনি সাবধান হয়েই থাকি, কখন কি হয় বলা যায় না তো। মণি বলল, তা আমি জানি, তার জন্যই তো আমি এলাম। কেশব অবাক হয়ে বলল, কোত্থেকে এলি? এত রাত্রে ট্রেন? বা, সেই ব্যান্ডেল থেকে। আমাদের কি? মণি শরীরটা বিস্ফারিত করে বললে, আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি। তোর চাকরি আছে না? মণি খিলখিল করে হেসে উঠল, সে চাকরিটা গেছে, কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম, শুনলুম আপনাদের এখানে বড় বিপদ, তাই ভাবলুম একবার দেখা করে আসি। তা বেশ করেছিস। স্ত্রীকে সম্বোধন করে কেশব পরে বললে, ওর কিছু খাবার জোগাড় করো চট করে। মণি ব্যস্ত হয়ে বলল, না, আমার খিদে নেই, শোবার জন্য এখন একটা বিছানা পেলে আমি বাঁচি। আপনারাও আর মিছিমিছি কেন জেগে আছেন? ঘুমোতে যান এবার, ডাকাত এলে আসবে, ভয় কি, আমি তো আছি। আমি তবে এত পথ ভেঙে এলুম কি করতে? মনির খুড়িমা মুখ বেঁকিয়ে বললেন, চাকরি খুইয়ে এখন থেকে এখানেই তবে শেকড় গজিয়ে বসবে নাকি? কাকার ভাত খুব সস্তা পেয়েছ না? না, মণি গম্ভীর মুখে বলল, কাল ভোরেই আবার আমি চলে যাব, ভয় নেই। তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজাবাজি দেখাবে শুনি? খুড়িমা ঝাঁঝিয়ে উঠলেন, ডাকাতরা তো আর তোমার ফরমাইশের মতো আসবে না। তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবেন, সেটাই বা কি কম কথা? মণি কি রকম অদ্ভুত করে হাসল, বলল, ঘুমে আমার চোখ ঢুলে আসছে, শিগগিরই বিছানা করে দিন। এই বাইরের ঘরটাই বা মন্দ কি, আমার কিছুতেই আর ভয় নেই। খুড়িমা বিছানা পাততে লাগলো। কেশব মণির দিকে আপাতমস্তক নিরীক্ষণ করে বলল, এত জলের মধ্যে দিয়ে এলি, তবু এক ফোঁটা ভিজলি না মণি? সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে, সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল। মণি এক লাফে বিছানায় শুয়ে পড়ল। আগাগোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বলল, আপনারাও আর কেন মিছিমিছি জেগে আছেন? নরম ঠান্ডা রাত, গা ভরে চমৎকার ঘুম আসবে। বাইরের ঘরে আমি তো রইলাম পাহারায়, তবে আর কিসের ভয়? আহা, যা একখানা টিংটিঙে চেহারা, তার বীরত্বের বহর দেখো একবার। খুড়িমার ঠাট্টায় কণ্ঠস্বরে বিকৃত করে বললেন, খাটের নিচে দু একটা ইঁদুরের গর্ত আগের থেকে খুঁজে রেখো, নইলে চাকরি গেছে, প্রাণটাও যাবে কি। কাঁথার তলা থেকে মণি বোবা বিকৃত গলায় হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে, আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ফ্যাকাশে হয়ে। কেশবরা তাদের ঘরে গেছে। স্বামী স্ত্রী মাঝে কেমন একটা আতঙ্কিত স্তব্ধতা। স্ত্রী বলল, ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে, সত্যি ও তোমার ভাইপো তো? কেশব ভীত অথচ শঙ্কিত মুখে বলল, বা, মণিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুড়োখুড়ির সঙ্গে দেখা, কাউকে একটা প্রণাম পর্যন্ত করল না। চেহারা, গলার স্বর অবধি কেমন বদলে গেছে। হাত পায়ের শির উঠে এসেছে, খাড়া খাড়া চুল, গালে গলায় হাড় উঠেছে ঠেলে। ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তুমি? কেশবের শিরোদাঁড়টা ভয়ে কনকন করে উঠল, অথচ মুখে সাহস এনে বলল, কি যে তুমি বলো, চাকরি বাকরি নেই, তাই চেহারা এখন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে। দেখছো না, ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি। ও কিছু নয়। কেশবের স্ত্রী খাটো গলায় বলল, কিন্তু এসে একেবারে লম্বা দিল কেন? তাও মুখ চোখ ঢেকে, এমনকি একেবারে শীত পড়েছে জিজ্ঞেস করি। তোমাকে বলছি, ও মণি নয়। পাছে মণি নয় বলে চিনতে পারি, তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল। চলো, এখনো হয়তো ঘুমিয়েছে। কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসি। কেশবের গা হাত পা শিরশির করে উঠল। বোঝা গলায় বলল, আজ আর নয়, কাল ভোরে। কাল ভোরে তো ও চলে যাবে, যা ঘটবার তা তো আজ রাতেই।
কেশব অস্পষ্ট গলায় চিৎকার করে উঠল, এত কথা আগে তবে বলনি কেন? কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনল, বলল, ও যেই হোক, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি? হ্যাঁ, কি বলো? অন্ধকারে শূন্যে চোখ মেলে কেশব বলল, ডাকাত যদি তবে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন? ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকেদের দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথা ঠিক হয় কি না। নইলে দেখলে না, কথায় বার্তায় এমন একখানা ভাব দেখালো যেন আজ রাত্রে আমাদের বাড়িতেই ডাকাতি হবে বলেই ও এসেছে। কি করে জানলো ও এত কথা? আর কি বার ফাটায় আমাদের উনি বাঁচাবেন? সবংশে শেষ করে দেবার মতলব। কেশব যেন বন্দি অসহায় একটা পশুর মতো গর্জে উঠল, এখন কি করা যায়? কেশবের স্ত্রী ঝামটা মেরে উঠল, ঘুমুনু ছাড়া কি আর করা যাবে? সারা জীবন তো কেবল নাকে তেল দিয়ে ঘুমোলে। কেশব দেওয়ালের দিকে একটু ঘন হয়ে সরে বসল, বলল, তুমি বলতে চাও মণি আমার এই সর্বনাশ করবে? আমি যাকে ছেলেবেলার থেকে মানুষ করলাম। মণি কি না তাই বা কে জানে। আরো কাটুক না খানিকটা রাত। আরও খানিকটা রাত কাটল, কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে, একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেয়ালে পিঠ দিয়ে বসে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না। স্তম্ভিত হয়ে একতাল মাংসের মতো বসে রইল। মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনি স্তব্ধ হয়ে যায়। তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বলল, শুনতে পাচ্ছ না? বাড়িতে ডাকাত পড়েছে। কেশব মূর্ছাহতের মতো বলল, কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের জয়োল্লাস নয়, যেন পলায়মান কতকগুলি লোকের ভীত কাতর আর্তনাদ। গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে। ব্যাপার কি? কেশব সাহস পেয়ে বলে ওঠে, বন্দুক, আমার বন্দুক। বন্দুকের দরকার ছিল না, চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে। বাইরের ঘরে এসে কেশব জানালা খুলল। বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটে একটু জ্যোৎস্না ফুটেছে। সেই আবছা আলোয় স্পষ্ট দেখা গেল একদল লোক ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে, ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে। এক একবার তারা পেছন ফেরায় তাকায়, কি দেখে তারা কে জানে। আবার মাঠের উপর দিয়ে এলোপাথারি ছুটতে থাকে। ওই এলো ধরতে, সবার মুখে সেই ভয়ার্ত চিৎকার। কেশবের স্ত্রী বলল, এত গোলমাল রাস্তায় লোকজন জমে গেল, আর তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙল না? উনি এসেছিলেন আমাদের ধনের প্রাণের রক্ষা করতে। কেশব খাটের কাছে এগিয়ে এসে হুংকার দিলে, মণি! কাঁথাটা কোথাও এতটুকু কুঁচকালো না পর্যন্ত। মণি! কে কাকে ডাকছে? কেশব এক হ্যাচকা টানে কথাটাও তুলে ফেলল। কোথায় মণি? সমস্ত বিছানাটা তেমনি সাদা, তেমনি পরিপাটি, কোথাও একটা রেখা পর্যন্ত নেই। কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যি হয়েছিল। অনেক সব চিহ্ন তারা ফেলে গেছে, ছোরা, শাবল, মুখোশ, লোহার ছোট ছোট ডান্ডা। একজন এমনকি এক পাটি জুতো পালাবার তাড়ায় কারোরই কোনো দিশে ছিল না। কিন্তু মণি গেল কোথায়? কেশবের স্ত্রী বলল, এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? বিটের পুলিশ কোথাও এদিক টোইল দিচ্ছিল হয়তো, তাই দেখে ডাকাতরা সোজা ছুটে পালিয়েছে। আর উনি, তোমার মণি, হচ্ছেন ডাকাতের দলের সর্দার। কি করে আর শুয়ে থাকেন বলো? ওদের সঙ্গে উনিও দিলেন দৌড়। কেশব হতভম্ব হয়ে বলল, তাই হবে। তাই যদি না হবে তবে ও ফিরে আসতো না? ডাকাত তাড়িয়ে দেওয়ারই যদি ওর মুরত থাকতো, তবে নিজেও সে সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কেশবের এতক্ষণে বুদ্ধি খেলল। পরে ঢোক গিলে বলল, কিন্তু কিছু নেবার চেষ্টা না করে দলকে পগার পার হয়ে গেল, এও একটা রহস্য বটে। রহস্য না হাতি? কেশবের স্ত্রী মুখ ঘুরিয়ে বলল, না পালালে দেখতে কখনোই তোমার ভাইপোটি তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুক না পুলিশ। দলের সর্দারকে যখন চিনতে পেরেছে তখন আর ভাবনা নেই। সকালবেলা যথাসময় পুলিশ এলো। কেশব মনীন্দ্রের নাম ধাম জাতি গোষ্ঠীর স্বপরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উচ্ছ্বসিত হয়ে উঠল। কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন! আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিলুম, আর সে এসেছিল আমার বুকে ছুরি বসাতে। তাকে দিলুম আশ্রয়,
আর তার কি না এই ছিল মতলব। কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠল। আমি তো তখনই বলেছিলুম, ডাকাতের সর্দার, ওর 10টি বছর জেল চাই দারোগাবাবু। হাড়ে হাড়ে শয়তান, নইলে কোনোদিন কেউ খুড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, ওই ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি, আর 1 ইঞ্চির নামলেই সাবার, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। দারোগাবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করলেন? কেশব লাফিয়ে উঠল। বন্দুক? আমার বন্দুক আছে না? টিপ করে তাই উঁচিয়ে ধরলুম। ভয়ে সে চেঁচিয়ে উঠল। মুখ থেকে মুখোশ গেল খসে। দেখলুম স্পষ্ট মনীন্দ্র। ব্যান্ডেলে সে কাজ করে, আমার আপন ভাইপো। রাতে যে ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখি, চিনতে দেরি হবে কেন? তারপর ছুট দিল লম্বা। যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে। কেশব গর্বে টগবগ করে উঠল। বন্দুকের সঙ্গে পারবে কে? ঘোড়াটা টিপতে গেলুম দারোগাবাবু, পারলুম না। শত হলেও তো নিজের বংশের রক্তপাত। কেশবের স্ত্রী ঘর থেকে খেকিয়ে উঠল। বা আমি তো বারণ করলুম বন্দুক ছুঁড়তে। হ্যাঁ, কেশব মুখ কাচুমুচু করে বলল। বলার তো আর অপেক্ষা রাখে না, ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয়। দারোগাবাবু বললেন, কিছু নিতে পারেনি তো? নেবে? কেশব বুক চিতিয়ে দাঁড়ালো। নিক না, দেখি না তার কতখানি বুকের পাটা। দারোগাবাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে। বললেন, ওদের সহজেই ধরে ফেলতে পারবো। অনেক সব ক্লু পেয়ে গেলাম। এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক সবার বাড়িতে তো ছিল। কেশব অহংকারে স্ফীত হয়ে বললে, বন্দুক থাকলেই তো চলে না, তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই। দারোগাবাবু যাবার আগে বললেন, এই গ্যাং ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার করা হবে কেশববাবু। আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমরা খুশি হব। আপনার ভাইপোর খোঁজে আজই আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি। আর এই যে এক পাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না। আবার রাত এলো ঘনিয়ে। আজকে আর বৃষ্টি নয়, ফুটফুট করছে জ্যোৎস্না। দিয়েছে এলোমেলো হাওয়া। লণ্ঠন নিবিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকল। চারিদিক ভালো করে গুজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। হঠাৎ দেখতে পেল মশারির ভিতর ঠিক তার গলার উপর কার একটা হাত, তেমনি রোগা, শিটে, লিকলিকে। আঙ্গুলগুলি সাপের মতন পিছল, আঁকাবাঁকা। আঙ্গুলগুলি তার গলার উপর আলগোছে সুড়সুড়ি দিচ্ছে। প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচিয়ে উঠল, কে? মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো, আমি। চিনতে পাচ্ছেন না? এই দেখুন, কজির দাগ। কেশব ভয়ে ভয়ে চোখ মেলল। মশারির বাইরে কারু কোনো অস্তিত্বের আভাস নেই। বন্দুক! আমার বন্দুক! কেশব ধড়মড় করে উঠে বসল। নামতে গেল খাট থেকে। মশারি তুলতে যাবে, অমনি আবার তার বুকের উপর সেই হাতটা লুলুপ হয়ে উঠল। কে বললে, আমি আপনাকে খুন করতে এসেছিলাম না? আমি খুব অকৃতজ্ঞ। স্পষ্ট, পরিচিত, গত রাত্রির কণ্ঠস্বর। কিন্তু চোখ কচলে কেশব চেয়ে দেখল ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা। বন্দুক! আমার বন্দুক নিয়ে এসো শিগগিরই। কেশব স্খলিত পায়ে নিচে নেমে এলো। ছুটে গেল দরজার দিকে। পা দুটো নিমেষে পাথর হয়ে গেল। দরজার কাছে একটা চেয়ার টেনে মণি গা এলিয়ে বসে আছে। এ কি মণি যে, তুমি কোত্থেকে? কেশব একেবারে বসে পড়ল। মণি নির্লিপ্ত গলায় বলল, কাল যেখান থেকে এসেছিলাম। কি মনে করে এসেছ জিজ্ঞাসা করতে পারি? ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেন আর কষ্ট করে ধরে বলুন? পুরস্কারটা আপনারই হোক। আহা হা, সে কি কথা! তুমি আমার ভাইপো, তোমাকে ধরিয়ে দেব কি? বসো, তোমার খুড়িমাকে ডেকে আনি। কেশব ভিতরে চলে যাচ্ছিল। দরজার উপর আবার সেই হাত ঝুলছে। বন্দুক আনতে যাচ্ছেন? মণি হেসে উঠল। তার দরকার নেই। বন্দুকে আমার কিচ্ছু করতে পারবেন না। বসুন, একটা কথা বলি। কেশব কাঁপতে কাঁপতে বলল, কি? কাল আমি ডাকাতদের তাড়িয়েছিলুম। আপনি আমাকে মানুষ করেছিলেন, সে কথা আমি ভুলিনি। কিন্তু কি করে তাড়ালে? কেশব ভয়ে
একেবারে ছাই হয়ে গেছে। আমি ম্যাজিক জানি। মণি তেমনি অনর্গল হেসে উঠল। সেই ম্যাজিক দেখাতেই তারা চম্পট দিল। দেখবেন সেই ম্যাজিক? দেয়ালের দিকে কেশব তার দৃষ্টিহীন শূন্য দুটো চক্ষু তীক্ষ্ণ করে তুলে ধরল। হঠাৎ সমস্ত দেয়াল ছাদ বিদীর্ণ করে কেশবের গলা থেকে প্রবল একটা চিৎকার বেরুল। মণি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার মাংসল মূর্তিটা ধীরে ধীরে শুকনো সাদা কঠিন উলঙ্গ কঙ্কালে রূপান্তরিত হয়ে যাচ্ছে। পা, হাত, দাঁত, খুলি এক একটা করে মাংসপিণ্ড ঝরে পড়ছে, আর তার স্বর হয়ে আসছে অস্পষ্টতর। আমি আপনার এমন একটা উপকার করলুম, আর আপনি দিলেন আমাকে এই অকৃতজ্ঞতার অপবাদ। ডাকুন খুড়িমাকে। দূর থেকে হাওয়ায় একটা হাসির আলোড়ন শোনা গেল। দেখে যান আমার এই টিংটিঙে দুর্বল দেহ কি ভয়ঙ্কর শক্তি ধরে। দেখে যান আমি সত্যি ডাকাত তাড়াতে পারি কি না। হাওয়ায় সেই খণ্ড খণ্ড সাদা হাড়গুলি হাহাকার করে উঠল। শীঘ্রই পুলিশ রিপোর্ট পাওয়া গেল অবশ্যে। ফেলে যাওয়া নিদর্শনগুলি থেকে ডাকাত দল ধরা পড়েছে বটে, কিন্তু কোথায় তাদের সর্দার? মনীন্দ্রের খোঁজ পাওয়া গেল না। সে পলাতক, পৃথিবী থেকেই পলাতক। ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে হঠাৎ এক রাত্রে লাইন পেরোতে গিয়ে ট্রেনে সে কাটা পড়েছে, কিন্তু তা নাকি ঘটনার কদিন আগে। খবর পেয়ে কেশব আর তার স্ত্রী গলা ছেড়ে কাঁদতে বসল। অবাক হয়ে চেয়ে দেখল চোখে আর এক ফোঁটা কান্না নেই। সেই কাটা হাতটা তাদের চোখের জল মুছিয়ে দিতে এগিয়ে আসছে। কাঁদতে বসাও বিড়ম্বনা। এই হলো অকৃতজ্ঞ গল্পের ইতি। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আবার ফিরে আসবো আরও একটি নতুন ভূতের গল্প নিয়ে। নমস্কার।